আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট পরবর্তী শেখ হাসিনা, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং ৫ই আগস্টের যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলোর মাধ্যমে সাধারণত উনি পদত্যাগ করতে বাধ্য হন। এরকম যে নিউজগুলো সাধারণত আমরা দেখেছি বা শুনেছি, এই বিষয়গুলোর মধ্য থেকে কিন্তু কোনোভাবেই স্পষ্টভাবে প্রতীয়মান হয়নি যে শেখ হাসিনা প্রকৃতপক্ষে পদত্যাগ করেছেন কিনা। বরঞ্চ বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে শেখ হাসিনা এখনো বাংলাদেশের লফুল বা আইনগতভাবে বৈধ প্রধানমন্ত্রী রয়েছেন এবং তিনি দেশে ফেরারও প্রস্তুতি গ্রহণ করছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন এবং জটিলতা সৃষ্টি হচ্ছে। ঠিক একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিন্তু নানা ধরনের বক্তব্য এবং নানা ধরনের প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি যে প্রশ্নটি এখন উঠছে, সেটি হচ্ছে শেখ হাসিনা কি প্রকৃতপক্ষে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা? এখন এর সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে শেখ হাসিনার বক্তব্য। আমরা সম্প্রতি নেট দুনিয়ায় একটি বক্তব্য শুনতে পেয়েছি শেখ হাসিনা এবং সেই বক্তব্যটি সাধারণত ভারতের গণমাধ্যমকে দেয়া এবং সেই বক্তব্যের মধ্যে স্পষ্টত শোনা যাচ্ছে যে শেখ হাসিনা অনেকটাই কেঁদে, কেঁদে বলছেন যে উনি প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ করেন। অথবা সেই দিন অর্থাৎ ৫ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে উনার প্রাণের জন্য অনেকটাই হুমকি স্বরূপ ছিল। উনি যদি গণভবনে অর্থাৎ উনার যে বাসভবন, সেই বাসভবনে অবস্থান করতেন আরো ২০ মিনিট, তাহলে কিন্তু নির্ঘাত মব জাস্টিস বা যে বিক্ষুব্ধ জনতা ছিল, আন্দোলনকারী যারা ছিল, তাদের মাধ্যমে কোনো না কোনো প্রক্রিয়ায় উনি উনার প্রাণ হারাতেন। সেই হিসাবে উনি উনার প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন। এখন ভারতীয় গণমাধ্যম যেটি এটি প্রচার করেছে, সেই গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য ঘিরেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় চলছে। এবং এর সাথে, সাথে প্রাসঙ্গিকভাবে আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় আরেকটি গণমাধ্যমে কিন্তু আমাদের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন আওয়ামী লীগের অর্থাৎ ৫ই আগস্ট পূর্ববর্তী যিনি শিক্ষামন্ত্রী ছিলেন নওফেল, উনার একটি বিবৃতি কিন্তু বা উনার একটি সাক্ষাৎকার কিন্তু ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সেই গণমাধ্যমে উনি বলেছেন যে সেদিন কোটা আন্দোলনকে ঘিরে প্রধানমন্ত্রীর সাথে সাধারণত মন্ত্রী পরিষদের বৈঠক হচ্ছিল এবং তাদের সিদ্ধান্ত যেটি ছিল সেটি হচ্ছে তারা এই ছাত্রদের সাথে ঐক্যমত পোষণ করবেন এবং শেখ হাসিনাকে যদি পদত্যাগ করতে হয় তাদের এক দফা দাবির মুখে, সেক্ষেত্রে তারা সেখানে পদত্যাগ করে আমাদের সংবিধান অনুযায়ী শিরীন শারমিন যিনি স্পিকার, উনাকে দায়িত্ব অর্পণ করবেন। এবং পরবর্তীতে সাধারণত দেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় আসবেন বা আসবেন না, সেই বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু উনারা সেই বিষয়টি ঘটার যে সময়, সেই সময়টুকু কিন্তু পাননি। এর পূর্বেই কিন্তু সাধারণত যে প্রধানমন্ত্রীর যে বাসভবন, সেই বাসভবনে হামলা হয়ে যায় এবং এর পূর্বে কারফিউ জারি হয়। সাধারণত এই যে এক দফা এবং গণভবনে হামলার যে একটি হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্যভাবে ইন্টেলিজেন্স রিপোর্টের মাধ্যমে তারা পেয়েছিলেন। মূলত বা মোট কথায় এই বিষয়টির কারণেই কিন্তু কারফিউ সেদিন দেওয়া হয়েছিল। যাতে গণভবনকে রক্ষা করা যেতে পারে। এবং উনার বক্তব্যে তিনি আরো বলেন যে প্রধানমন্ত্রী সেদিন যে মব জাস্টিসের শিকার হতেন, সেই মব জাস্টিসের মাধ্যমে হয়তোবা উনার প্রাণও চলে যেত। সেই হিসাবে উনি উনার প্রাণ বাঁচাতে কিন্তু দেশ ত্যাগ করেছেন বা আমাদের দেশের অভ্যন্তরীণ এবং ভারতীয় সেনাবাহিনীর যে সাহায্য সহযোগিতা প্রয়োজন, সেই সাহায্য সহযোগিতার মাধ্যমে কিন্তু দেশ ত্যাগ করেছেন। এই হিসাবে প্রধানমন্ত্রী যিনি ছিলেন অর্থাৎ আওয়ামী লীগের সভানেত্রী বর্তমানে শেখ হাসিনা, উনার বক্তব্য এবং ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুস্তানকে দেয়া বক্তব্য নওফেল, যিনি সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন, উনার বক্তব্যের মধ্যে কিন্তু মোটামুটিভাবে একটি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এবং এই দুটির প্রেক্ষাপটে কিন্তু সাধারণত এই যে প্রশ্নগুলো আমি উল্লেখ করলাম, এই প্রশ্নগুলো জন্ম হচ্ছে। তাহলে শেখ হাসিনা
প্রকৃতপক্ষে পদত্যাগ করেননি বা পদত্যাগের যে সময়টুকু প্রয়োজন সে সময়টুকু উনি পাননি। কারণ উনি পদত্যাগ করার কথা চিন্তা করেছিলেন এবং উনার জায়গায় বা উনার স্থলে বাংলাদেশের আইন অনুযায়ী বা বাংলাদেশের সংবিধান অনুযায়ী উনি স্পিকারকে স্থলাভিষিক্ত করতে চেয়েছিলেন। যেটি সাধারণত উনার রাজনৈতিক পারদর্শিতা এবং রাজনৈতিক দূরদর্শিতার থেকে প্রমাণ পাওয়া যায়। এবং এই ধরনের সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হতো তাহলে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির সৃষ্টি হতো না। এবং একটি আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের স্বাভাবিক অবস্থা বিরাজমান থাকতো। সেই হিসাবে এই ঘটনার প্রেক্ষিতে এবং উনার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পদত্যাগ করার যে ইচ্ছা বাসনা নিয়ে তথ্যচিত্র উপস্থাপিত হচ্ছে, এ থেকে স্পষ্টত বোঝা যায় যে এখনো প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাই কিন্তু বাংলাদেশে রয়েছেন এবং বাংলাদেশের সংবিধান যেহেতু এখনো বলবৎ রয়েছে বা বাংলাদেশের সংবিধান যেটি ছিল সেটি এখন পর্যন্ত কোনো ধরনের সংস্কারও হয়নি এবং সেই সংবিধানটি কোনোভাবে বাতিলও করা হয়নি। সেই হিসাবে কিন্তু প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনাই রয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যে ঘটনাটি ঘটেছে এটি আন্তর্জাতিকভাবে কিভাবে দেখা হচ্ছে বা কিভাবে দেখা হবে বা এর প্রভাব বাংলাদেশে কি পড়বে? এটি কোনো জোরপূর্বক meticulous ডিজাইনে ক্ষমতা দখল কিনা? এটিও কিন্তু অনেকটা চিন্তার বিষয়। বিভিন্ন বিশ্লেষক কিন্তু ইতিমধ্যে এই বিষয়ে ব্যাপক আলোচনা করেছেন। তবে আন্তর্জাতিকভাবে যদি এটিকে একটি meticulous ডিজাইন এবং জোরপূর্বক ক্ষমতা দখল হিসাবে উপস্থাপন করা হয় বা চিহ্নিত করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ক্ষমতাচ্যুত হয়েছেন বা উনাকে ক্ষমতাচ্যুত বাধ্য করা হয়েছে, সেই হিসাবে সংবিধানের আইন অনুযায়ী কিন্তু উনি পুনরায় ক্ষমতায় বহাল হওয়ার সুযোগ রাখেন এবং যারা ক্ষমতা জোরপূর্বক দখল করেছে, তাদের উপর কিন্তু রাষ্ট্রদ্রোহিতার যে বিষয়গুলো রয়েছে, আইন রয়েছে, সেগুলো কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি। তবে এই যে পর্যালোচনা, এই পর্যালোচনা আসলে কতদূর হবে বা যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তারা প্রকৃতপক্ষে আসলে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবেন, তাদের উদ্দেশ্য কি? এটির উপর অনেকটা প্রভাবিত করবে। তারা যদি আ সৎ যে সুন্দর স্বচ্ছ প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়া যদি প্রভাবিত করেন, তাহলে এর প্রভাব সাধারণত আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। আর তারা যদি ক্ষমতা ধরে রাখার প্রবণতা যেটি রয়েছে, সেটিকে মুখ্য হিসাবে দেখেন, তাহলে আন্তর্জাতিক দিক থেকে এটিকে নেগেটিভ ভাবে নেওয়া হবে। যার প্রভাবে হয়তোবা যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, উনি পুনরায় ক্ষমতায় বহাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাবে। তবে বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী এটি এখনো কিন্তু সহজভাবে বিশ্লেষণ করা যাচ্ছে না বা খুব সহজভাবে বোঝানো যাচ্ছে না যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটবে কিনা। এটি মূলত আন্তর্জাতিক আ যে কৌশল রয়েছে বা কূটনীতিক এবং রাজনৈতিক বিষয়বস্তু রয়েছে, সেটির উপর অনেকটা ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে। এবং শেখ হাসিনা যে এলিগেশনটি এনেছেন অর্থাৎ আরো ২০ মিনিট যদি উনি অপেক্ষা করতেন উনার সিদ্ধান্ত নেয়ার জন্য, তাহলে উনাকে আ প্রাণে মেরে ফেলা হতো। এরকম একটি বিষয় উনি বক্তব্যে কেঁদে বলেছেন। সুতরাং এখানে সংবিধানের যে বিষয় এবং উনার প্রধানমন্ত্রিত্ব থাকার যে বিষয় এবং উনাদের আ পদত্যাগ করা থেকে শুরু করে স্পিকারের হাতে দায়িত্ব দেওয়া পর্যন্ত সবগুলো বিষয় যদি আন্তর্জাতিকভাবে সুন্দরভাবে দেখা হয়, সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টাও কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ অপরাধ। এই সব বিষয়ে মিলিয়ে আসলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কি হতে যাচ্ছে বা কি হবে এই বিষয় নিয়ে কিন্তু সবাই বেশ চিন্তিত। এবং এই বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা এবং সমালোচনার সৃষ্টি হচ্ছে। সুতরাং অপেক্ষা করা ছাড়া আসলে বাংলাদেশের জনগণের এই বিষয়গুলো নিয়ে বলার মতো কোনো প্রেক্ষাপট নেই এবং বাংলাদেশের জনগণকে এর সুষ্ঠু দিক যদি দেখতে হয় তাহলে অন্তিম পর্যন্ত বা সমাপ্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে আমি মনে করছি।